আসসালামু আলাইকুম। আজ এবং গতকাল সারাদিন প্রত্যেকটা টিভি চ্যানেল এবং বিভিন্ন জাতীয় পত্র-পত্রিকা থেকে শুরু করে ইলেকট্রনিক মিডিয়া সবগুলো উম মিডিয়া চ্যানেলে যে বিষয়টি বা যে ঘটনাটি সবচেয়ে বেশি প্রচারিত হয়েছে সেটি হচ্ছে সেই মধ্যযুগীয় কায়দা সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৩ নাম্বার গেটে যে হত্যাকাণ্ডটি হয়েছে সেটি নিয়ে। হ্যাঁ, সৌভাগ্য কিনা দুর্ভাগ্য সেটা আমি জানি না। তবে এই ঘটনাটির প্রত্যক্ষদর্শী বলব না যে ঘটনাটি যে সময় ঘটেছে তার ১-২ মিনিট বা ৫ মিনিটের মধ্যে সেখানে উপস্থিত ছিলাম। অ্যা আমি গিয়েছিলাম সেটা আমার এক কলিগের বোনের একটা অপারেশন ছিল। সেখানে ব্লাড লাগবে পজিটিভ ব্লাড। এই পজিটিভ ব্লাড দেওয়ার জন্যই সেখানে গিয়েছিলাম। গেটটা পার হওয়ার যে সময় পার হচ্ছিলাম ঠিক সেই সময় দেখলাম যে অনেকগুলো মানুষ সেখানে উম ভিড় করে আছে। আগ্রহ নিয়ে গিয়ে দেখলাম সেটা হচ্ছে যে একটা মানুষ খুন হয়ে রাস্তায় পড়ে আছে, কোনো কাপড়-চোপড় নাই। যে সময় অনেকটা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সেখানে বোধহয় ওই সময় যায়নি। কিছুক্ষণের মধ্যে আমরা বেশি করে স্টে করলাম না। ৩-৪ জন লোক ছিলাম সেখানে গিয়ে। হ্যাঁ, আমরা একটু সামনে গিয়ে একটা রেস্টুরেন্টে চা খাচ্ছিলাম। পাশাপাশি অনেকগুলো মানুষকে জিজ্ঞাসা করেছিলাম যে কী কারণে হত্যাকাণ্ডটি হয়েছে। উম সত্য কথা হচ্ছে কোনো মানুষ সঠিক তথ্যটা দিতে পারেনি ওই সময় কী কারণে। হচ্ছে যে বিষয়টা এমন হয়েছিল যে অনেকে বলছিল যে ব্যবসা-বাণিজ্য কেন্দ্র করে ২ বন্ধু বা ২ জনের মধ্যে ঝগড়া বিবাদের থেকেই হত্যাকাণ্ডটি হয়েছে। তো ঘটনার একটু বিবরণ শুনেছিলাম যে সেটা হচ্ছে সলিমুল্লাহ মেডিকেল কলেজের ভিতরের গেটেই ভিতরেই নাকি হত্যাকাণ্ডটি হয়েছিল। তার পরবর্তীতে এনে এখানে ফেলে রেখেছিল। এটা ছিল বুধবার প্রায় সন্ধ্যার একটু আগের ঘটনা। তো পরদিন অফিসে গিয়ে অনেকগুলো পেপার পত্রিকা ঘেঁটে দেখলাম যে খুনের ঘটনাটি আছে সেটা আসে কিনা। তবে অ্যা যেটা সম্ভবত আমাদের সময় পত্রিকার একটা খবর ছোট্ট করে ছাপানো হয়েছিল। তো সেটা খুব একটা ফলাও করে ছাপানো হয়েছে তাও না। উম আবার যে ঘটনার যে বিবরণটি দেখলাম সেটা কিন্তু ওই ঘটনার প্রেক্ষাপটের সাথে অনেকটা যায় না। যা হোক, আমার আলোচনাটা একটু অন্য ভিন্ন প্রসঙ্গে। আমি ৫ই আগস্টের পরে ২-১ টা ভিডিও করেছিলাম। বিএনপিকে কেন্দ্র করে কিংবা শেখ হাসিনার বিদায় নিয়ে। তো আমার কাছে মনে হচ্ছে এখনো যে বিএনপি ওই সময় একটা ভিডিও করেছিলাম এরকম যে বিএনপি কি আসলে এইসব ৫ই আগস্ট থেকে শিক্ষা নিয়েছে? তো ওই সময় বলেছিলাম যে আসলে নেয়নি। বিএনপির এখনকার যে সমস্যা সেটা বিএনপির সমস্যা চেয়ে বিএনপিকে একটা জিনিস বোঝা উচিত। যারা বিএনপির রাজনীতি করে জানি না রাজনীতি করে তারা কি শিক্ষা নিয়েছেন, শেখ হাসিনার বিদায়ে কি শিক্ষা নিয়েছেন। তবে আমার কাছে মনে হয় বিএনপিকে খারাপ করার একটা প্রজেক্ট সেটা সরকারিভাবে হোক কিংবা এনসিপির পক্ষের থেকে হোক কিংবা অন্য যেসব বিএনপির বিরোধী দলগুলো আছে সেই বিরোধী দলগুলো উম একটা প্রজেক্ট হাতে নিয়েছে। সেটা হচ্ছে বিএনপিকে খারাপ করা যায় কিভাবে? তো এই জিনিসটা বিএনপির লোকজন এখনো বুঝতে পারছে না যে বিএনপিকে খারাপ করা যায় কিভাবে? এই প্রজেক্টটা হাতে নিয়েছে বিরোধী অ্যান্টি দলগুলো সেটা খুবই কার্যকর হচ্ছে এবং যারা কার্যকর হয়ে তারা চাচ্ছে যে নির্বাচনটা যেন পিছিয়ে যায়, নির্বাচন এখন আপাতত না হোক। তো এটা করলে সুবিধা কি? আমরা ২০০৬ সালের 111 সরকারের সম্পর্কে জানি। সেখানে সেই ফর্মুলাটা ছিল -2 ফর্মুলা। সেটা হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ ২ টাকেই বিদায় দিয়ে তৃতীয় একটা শক্তি যেন আসে। কিন্তু এখনকার প্রেক্ষাপটটা একটু ভিন্ন। যেহেতু এখনকার প্রেক্ষাপটটা বিষয়টা এমন যে আওয়ামী লীগ অলরেডি বিদায় হয়ে গেছে। যে কারণে হোক, যেভাবে হোক, যারাই করুক না কেন, আওয়ামী লীগ এখন বিদায় হয়ে গেছে। আওয়ামী লীগের রাজনীতি দেশে ঘুরে আসবে কিনা, ফিরে আসবে কিনা সেটা অনেকের কাছেই কৌতূহলের বিষয় এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি আওয়ামী লীগ সহজে অন্তত ফিরে আসার কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে এখন দ্বিতীয় মহাশক্তি হিসাবে বিএনপি আছে। তো বিএনপিকে এই মুহূর্তে টেক্কা দেওয়ার মতো বা বিএনপির সাথে সমকক্ষ বা থাকার মতো কোনো দল এখন কেউ স্বীকার করুক আর নাই করুক, যেন তেন একটা নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। এটা অস্বীকার কেউ করতে পারে
স্বীকার কেউ করতে পারে, কেউ নাও করতে পারে। কিন্তু এটাই হচ্ছে বাস্তবতা। সেই বাস্তবতার নিরিখে যদি নির্বাচনটাকে পিছিয়ে অ্যা এটুকু করা যায় যে বিএনপিকে একটু খারাপ দল হিসেবে উপস্থাপন করলে যদি সেটাকে আমাদের আসলে রাজনৈতিক প্রেক্ষাপট যেমন অতীতে আমরা দেখেছি যে ৫ বছর বিএনপি থাকলে ৫ বছর আওয়ামী লীগ চলে আসতেছে। এতে বিএনপি ভালো কাজ করে চলে আসতেছে তা না। কিন্তু আওয়ামী লীগ ভালো কাজ করে চলে আসছিল তা না। এটা আসছিল হচ্ছে একটা দলের অপকর্মের কারণে অন্য একটি দলের প্রতি মানুষ ঝুঁকে যায়। সেই একটা প্রেক্ষিত অতীতেও আমরা দেখেছি, এখনো আমরা দেখছি। তবে দেশে চাঁদাবাজি হচ্ছে না, ওদের কোনো খুন-খারাপি হচ্ছে না, সেটাকে অস্বীকার করার মতো কোনো সুযোগ নাই। তবে এই অস্বীকার করার সুযোগ যতটুকু বাস্তবসম্মত তার চেয়ে বেশি ফলাভাবে প্রচার করা হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে কয়েক মাস আগে আমি একটু আমার নোয়াখালী হাতিয়া অঞ্চলে গিয়েছিলাম। সেখানে ছাত্রলীগ, যুবলীগের অনেক ছেলেমেয়ে দেখেছি, এনসিপির যে নেতা হান্নান মাসুদের দলের অনেকের সাথে কথা বলেছি। বিশেষ করে এই ব্যক্তিগতভাবে কয়েক বন্ধু মিলে গিয়েছিলাম একটা জাস্ট ঘুরার জন্য। অনেকের সাথে কথা বলেছিলাম যে অনেকে বলেছিল যে কিছু বিএনপির সাথে এসে আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের যে অনেকেই আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন। তবে বেশিরভাগ মানুষজন আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন হচ্ছে এই এনসিপির হান্নান মাসুদের হাত ধরে টিকে থাকার জন্য চেষ্টা করে। সেটা দলে টিকে থাকার জন্য, বেঁচে থাকার জন্য তারা যেকোনো একটা নদীতে যখন একটা মানুষ অনেকটা ডুবন্ত অবস্থা, সেই অবস্থায় সে একটা যখন পাতা তার সামনে দিয়ে যখন ভেসে যেতে দেখবে, সে কিন্তু পাতাটাকে আঁকড়ে ধরার চেষ্টা করবে বেঁচে থাকার জন্য। সেই একটা অবস্থা এখন আওয়ামী লীগ আছে। তো সেই অবস্থা থেকে আওয়ামী লীগের এই অবস্থা, দুরবস্থাকে কাজে লাগাচ্ছে হয়তো বিএনপি এবং অন্যান্য দলগুলো। ইভেন এনসিপি বা অন্যান্য জামায়াতে ইসলাম বা অন্য কোনো রাজনৈতিক দল যে তা নিচ্ছে না, তাও না। তো এই অবস্থা থেকে মানে যেটা বলছিলাম যে 111 ২০০৬ সালের যেটা 111 সরকার চেয়েছিল ২ টাকে একসাথে মাইনাস করার। কিন্তু এখনকার মাইনাসের প্রেক্ষাপটটা একটু ভিন্ন। এইটুকু জ্ঞান বিএনপির যেসব লোকজন পরিচালনা করছেন, যেসব লোকজন বিএনপি করেন, সাপোর্ট করেন, এই মানুষগুলোকে এইটুকু আসলে বোঝা উচিত। আর দেশের মঙ্গলের জন্য আওয়ামী লীগের পরিণতি তারা দেখেছে, স্বচক্ষে দেখেও যদি এই শিক্ষাটুকু এই মানুষগুলো না নেয়, তাহলে হয়তো এই বিএনপির কপালে সে আওয়ামী লীগের মতো দুর্গতি আছে। আমরা আমাদের যতটুকু হয়তো আমরা দেখি নাই সেটা ৭১-এর ৭৪-এর ক্রান্তি ঘটনাগুলো আমরা জাসদের কথা জানি। যে জাসদের ভয়ে অনেক ইউনিভার্সিটিগুলোতে ছাত্রলীগ পর্যন্ত কথা বলতে পারত না। সে জাসদের অবস্থা আজকে কী? সেই জাসদ আজকে প্রায় বিলীন হয়ে যাওয়ার মতো অবস্থা। এই বিলীনের অবস্থা থেকে যদি একটা রাজনৈতিক দলকে টিকিয়ে রাখতে হয়, সেই আত্মসচেতনতা যেটুকু দরকার, সেই আত্মসচেতনতার কতটুকু এই দলগুলো চর্চা করে, বিশেষ করে বিএনপি চর্চা করে, সেটা যারা বিএনপি করে তারাই বুঝে আসলে যে এই প্রেক্ষাপটগুলো মোকাবেলা করার জন্য কি করা দরকার, এটা তাদেরকে ভালোভাবে চিন্তা করা উচিত। আমি আবারও বলছি যে এই অবস্থায় বিএনপির সাথে টেক্কা দেওয়ার মতো কোনো রাজনৈতিক দল যেহেতু নেই, এই অবস্থায় বিএনপিকে খারাপ করে অন্য একটি দল, অন্য দলের মানুষ, বাংলাদেশের ভোটার সংখ্যা তো সীমিত। কেউ এই জামাতকে দিবে, কেউ এনসিপিকে দিবে, কেউ বিএনপিকে দিবে। এই হলো অবস্থা। কিন্তু সে অবস্থায় বিএনপির যে ভোট ব্যাংক আছে, সেখান থেকে যদি তাকে খারাপ করা যায়, সেই ভোট ব্যাংকের মানুষের তিক্ততা থেকে অন্য দলে ফিরে যাবে বা অন্য দলকে ভোট দিবে। এটাই স্বাভাবিক। কারণ মানুষ অনেক বছর ভোট দেয়নি, এবার দিতে চেষ্টা করবে। সেই ভোট দেওয়ার সুযোগটা হয়তো বিএনপি মিস করছে। ভোট কালেকশনের যে বিষয়টা, সেটা মাথায় রাখছে না। এটা ভবিষ্যৎ বলে দিবে বিএনপির রাজনীতি যারা করেন। বিএনপির দলটা কোথায় গিয়ে থামে, এটা সবাই সাবধান হওয়া উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।